রাজ্য রাজনীতি আজ এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। শাসক জোটের শরিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে অভিযোগ, পাল্টা মন্তব্য আর দ্বন্দ্বে রাজ্য রাজনীতি উত্তপ্ত। কিন্তু এই ক্ষমতার লড়াইয়ের মাঝে একটি মৌলিক প্রশ্ন বারবার উকি দিচ্ছে, এই দ্বন্দ্বের প্রভাব কার ওপর পড়ছে? অনেকে মনে করছেন তা পড়ছে সাধারণ জনগণের উপর, বিশেষ করে পড়ছে জনজাতি সমাজের উপর, যাদের নাম করে আন্দোলন, দাবি আর রাজনীতি, তাদের জীবন বাস্তবে কি বদলেছে? ত্রিপুরামথা আত্মপ্রকাশ করেছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মতো একটি দাবিকে সামনে রেখে। বলা হয়েছিল এটাই পাহাড়ের বঞ্চনার শেষ লড়াই। কিন্তু আজ প্রশ্ন হচ্ছে, এই আন্দোলনের বাস্তব অর্জন কি? ত্রিপুরামথা আজ শাসক শিবিরের অংশ, এদিকে পাহাড়ের সাধারণ মানুষের প্রশ্ন একটাই, আমাদের কি লাভ হলো? আজ পাহাড় থেকে সমতল পর্যন্ত আলোচনা, ত্রিপুরামথা আসলে কোন পথে যাচ্ছে? জনজাতি মানুষের আশা ভরসার কেন্দ্র হয়ে ওঠা এই দল কি সত্যি পরিবর্তনের পথ খুলছে, নাকি রাজনীতির পুরনো খেলায় নতুন চরিত্র হয়ে উঠছে? ওয়ান নর্থ ইস্ট গঠিত হলে মথা কি সেই নতুন দলে মিশে যাবে? এমন অবস্থায় জনজাতিদের বিশ্বাস ও ভরসার কেন্দ্রবিন্দু কে হবে আগামী দিনে? এমন নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের আজকের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্য রাজনীতি ও জনজাতি উন্নয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ টকশোতে আজ আমার সাথে রয়েছেন ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির সভাপতি শ্রীদাম দেববর্মা। শ্রীদাম বাবু, আপনাকে স্বাগত। নমস্কার নিউজ ভ্যানগার্ড তথা দীপেন বাবুকে। শ্রীদাম বাবু, আমরা অনেক কিছু বিষয়ে আজ আপনাদের অবস্থান জানার চেষ্টা করছি, তার জন্য আপনাকে আজ এখানে আমন্ত্রণ জানানো। রাজ্য রাজনীতি এখন, রাজ্য রাজনীতিতে মানে এখন যে মূল যে চর্চার বিষয় সেটা হচ্ছে মানে শাসক শরিকের যে সংঘাত। এখন আপনার মতে মানে মথা বিজেপি দ্বন্দ্ব কি আদর্শগত, নাকি এটা সম্পূর্ণ ক্ষমতা ও নিয়ন্ত্রণের লড়াই? অনেক ধন্যবাদ। যে প্রশ্নটা আপনি তুলেছেন সেটা অত্যন্ত বাস্তব এবং ইদানিংকালে যে শাসক দল এবং মথার যে রিলেশন, আমরা প্রত্যেকটি যে রাজ্যের সকালের পত্রিকায় খুললেই দেখি আমরা তাদের সম্পর্ক সম্পর্কে যেন সাপে নেউলে। অথচ আমরা দেখতে পাই যে রাজ্যে বিজেপি এবং ত্রিপুরামথা একসঙ্গে নাকি তারা কাজ করছে, এবং এটাও দেখছি মাঝে মধ্যে ত্রিপুরামথার সুপ্রিমো তথা বুবাগরা মাঝে মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদের অবস্থান সম্পর্কে তারা অবহিত করেন। এই সম্পর্কে আমি ত্রিপুরা রাজ্যের জনসাধারণকে এটাই বলতে চাই, একটা পার্টি হিসেবে বা একজন লিডার হিসেবে নয়, একজন আপনাদেরই মতো একজন সাধারণ লোক হিসেবে আমি আপনাদের কাছে এই দুই দলের অবস্থান সেটাকে আমি অবতারণা করতে চাই। যেটা একটু আগে আমাদের অ্যাঙ্কর দীপেন্দুবাবু জিজ্ঞেস করেছিলেন, এই রাজ্যের রাজনীতিতে পাহাড়ের জনজাতিদের অবস্থান এবং সমতলের যে অবস্থান, এটি কি মানে সরলভাবে এটা কি একইভাবে চলছে, নাকি একটা কিছু সেখানে ভেদাভেদ বা অন্য কিছু মতামত রয়েছে কিনা? হ্যাঁ, সেই প্রসঙ্গে আমি প্রথমেই বলতে চাই, যেহেতু দীর্ঘদিনে আমরা আন্দোলন করেছি রাজ্যের জনজাতিদের জন্য, তাদের অধিকার, তাদের বাঁচার অধিকার সম্পর্কে আমরা আন্দোলন করেছি। লাস্ট আমিও কোনো এক সময় ত্রিপুরামথাতেই ছিলাম, আমি অস্বীকার করব না সেটা, এবং আমাদের বুবাগরার সঙ্গে আমি কাজ করেছিলাম। কিন্তু এই জায়গাতে আমি মথার অবস্থান সম্পর্কে একটু বলতে চাই। একটা দল গড়ে উঠে বিশেষ একটা দাবি নিয়ে, এবং সেই দাবি ভিত্তি করে একটা দল হয়, কিন্তু সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে দলের আইডিওলজি, দলের প্রিন্সিপাল, সেটাই হলো মূল জিনিস।
বেসিক আইডিওলজি যেটা যে পার্টির বেসিক আইডিওলজি বা প্রিন্সিপাল থেকে ডিপার্চার হয়ে যায় সেই পার্টি কোনোদিন টিকতে পারে না। ওকে, তাহলে আপনি বলছেন তিপ্রামথা তার বেসিক যে আইডিওলজি নিয়ে দল গঠন হয়েছিল সেই বেসিক আইডিওলজি থেকে তিপ্রামথা তাহলে সরে এসেছে? শিওর। আচ্ছা, কেন আমি সেটা বলছি, যখন তিপ্রামথা 2021 5ই ফেব্রুয়ারি মালঞ্চ নিবাসে গঠন হয়েছিল, তখন থেকে মহারাজার কি বক্তব্য ছিল? বলেছিলেন দিস দ্য লাস্ট ফাইট। গণতন্ত্রে কোনো সময় কোনো দিন লাস্ট ফাইট বলতে কোনো অভিধানে লেখা নেই। ওকে, না সেই লাস্ট ফাইটটা বলতে আপনি তখন আমি যদি ভুল না করে থাকি আপনারা তখন আপনি নিজে বলছিলেন যে তিপ্রামথাই ছিলেন। একটু যদি আমরা ডিকোড করি এই লাস্ট ফাইট বলতে সেই সময় মথা সুপ্রিমো কি বলেছিলেন, সেটাকে কি বুঝিয়েছিলেন, মানুষ কি বুঝেছে? তিনি এটাকেই বোঝাতে চেয়েছিলেন যে একমাত্র ত্রিপুরা মথার এই আন্দোলনে হবে শেষ আন্দোলন। আচ্ছা, তো আমি খুবই একটা চিন্তার মধ্যে ছিলাম। ঠিক আছে, যদি আমাদের ডিমান্ড মিট হয়ে যায় বা আমাদের ডিমান্ড আমরা পেয়ে যাই, তাহলে তো এটা লাস্ট ফাইট বলতে কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু আমাদের দাবিকে যে দেওয়ার জন্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কে দেবে? সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টই দেবে, বিজেপি দেবে, ঠিক কিনা জানি না। এবং এই প্রসঙ্গে আমি এটাও বলতে চাই, যখন ত্রিপুরা উপজাতি যুব সমিতি এবং কংগ্রেস জোট 1988 হয়েছিল এবং তৎকালীন প্রাক্তন তথা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী রাজ্যের জন্য টিউজেসের যে দাবি, ত্রিপুরা উপজাতি যুব সমিতির যে দাবি 6th শিডিউল উনি দিয়েছিলেন, এবং সেটাও উল্লেখ করতে হয় যে কংগ্রেস এবং উপজাতি যুব সমিতির জোটের যে যুব সমিতির দাবিকে কংগ্রেস এক কথায় মেনে নিয়েছিল। সাধুবাদ জানাই কংগ্রেসকে। কিন্তু তখনকার দিনের যে অবস্থান, যে সরকার, এখন বিজেপির এই সময়ের সরকারের কি পার্থক্য আমরা দেখতে পাই? আমি এই প্রসঙ্গে আপনার কাছে একটা বলতে চাই বা জনসাধারণের কাছে একটা বলতে চাই। ত্রিপুরা মথার দাবি ছিল গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের জন্য। কেন? হ্যাঁ, কেন প্রশ্নের উত্তরে হবে এটাই, জনজাতিদের অস্তিত্বের রক্ষার জন্যই সেপারেট ত্রিপুরা ল্যান্ড গঠনের দাবি করেছে। এটাতে জাতি উপজাতি অংশের জনগণের কোনো মনোমালিন্য ভেদাভেদ থাকবে না। যেটা আমরা 1984 সনে যখন 6th শিডিউল দেওয়া হয়েছিল তখন থেকে আজ অব্দি আমরা কি দেখি? আমিও কোনো এক সময় এডিসির এমডিসি ছিলাম। সেখানে আমরা কি দেখেছি যে জাতি হোক উপজাতি হোক, এডিসি এলাকায় যারা বসবাস করেন তারা একসঙ্গে মিলেমিশেই থাকে। কোনো সময় সেখানে কোনো যেটা 1980 সনের মতো অবস্থা হয় নাই। তো তাতেই আমরা কি বুঝি যে এডিসি হওয়ার পর সেখানে এডিসি এলাকাতে কোনো এইরকম মানে অবস্থা, কোনো সংঘাত জাতি উপজাতির মধ্যে নেই। এই যে সম্প্রীতির যে পরিবেশটা, সৌভ্রাতৃত্বের যে পরিবেশটা আপনি বলছেন সেটা কখনো বিনষ্ট হয়নি বা নষ্ট হয়নি। কিন্তু এখানে শ্রীরামবাবু একটা প্রশ্ন হচ্ছে, যখন আপনি শুরুতেই বলছিলেন যে তিপ্রামথায় ছিলেন আপনারা, তিপ্রামথা যেহেতু এই মুহূর্তে জনজাতি অংশের মানুষ তিপ্রামথার উপর ভরসা করছে এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়ে আপনাদের পথ চলা হয়েছিল। আজ আপনি ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টিতে আপনি সভাপতি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু আজও রয়ে গেল। এই ধোঁয়াশাটা অনেকেই এই প্রশ্নটাই করেন যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডটা আসলে কি ছিল, কোনো রোড ম্যাপ
আপনারা কোনো ধরনের যে এটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এক একজনের কাছে আমরা এক এক রকম শুনেছি। কেউ বলেছিলেন যে ত্রিপুরার কিছু অংশ যেখানে এডিসি আছে, এডিসি টিটি এডিসির এলাকাটা নিয়ে হবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কেউ বলেছিলেন যে সেখানে আসামের কিছু অংশ, মিজোরাম, মেঘালয়ের কিছু অংশ, নর্থ ইস্টের কিছু কিছু অন্যান্য স্টেট থেকেও কিছু অংশ নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। অনেকেই বলছিলেন যে এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও কিছু জায়গা নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। এটা হলো জায়গার ব্যাপারটা। তারপর আসছে অধিকারের ব্যাপার। এখন কি অধিকার দেওয়া হবে, পলিটিক্যাল রাইটস, ফিনান্সিয়াল রাইটস, এগুলোর কথা বলা হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি কখনো স্পষ্ট ছিল সবার কাছে, বিশেষ করে জনজাতি অংশের প্রত্যন্ত এলাকার? এখন গন্ডাতি হিসাব একজন প্রত্যন্ত একটা গ্রামের জনজাতিদের কাছে হোয়াট ইজ গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা কি ক্লিয়ার ছিল ভিউটা? ইয়েস, আচ্ছা, ভেরি গুড পয়েন্ট। সি ওয়ান থিং, আমরা যদি বলি, একটা আপনার কাছে একটা এক্সাম্পল দিয়েই বলি। রিসেন্টলি জি রামজি হয়েছে। পাহাড়ের নেংটি পড়া উপজাতিরাকে সেটার অর্থ বুঝবে? বুঝবে না। এখন এই মুহূর্তে বুঝবে না, কিন্তু পরে যখন জানবে যে এমজিএন রেকর্ডটাই পাল্টে গেছে। আমি কেন এই কথাটা তুলছি, দেখুন, প্রথমে যখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করা হয়েছিল, আপনিও এখন বলেছেন যে এটা একটা দুয়াশা, কি বাংলাদেশের একটা অংশ নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে, না আসামের একটা অংশ নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। কিন্তু আমরা যারা একটু বুদ্ধি চিন্তা করি, তাহলে তো আমরা সহজেই এটা অনুমেয়। বাংলাদেশের বান্দরবন, খাগড়াছড়ি কোনোদিন ত্রিপুরার অংশ হতে পারে না, যেহেতু বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র, ভূখণ্ড রাষ্ট্রও বটে। তো সেটা তো যদি কেউ সেটা বলে থাকে যে না, সেটাও আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে পড়বে, আমি মনে করি না সেটা একটা বাস্তব দাবি না। ইভেন যদি আসামের কোনো অংশকে আমরা দাবি করি, সেটা হচ্ছে ইন্টারস্টেটের ব্যাপার, এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের, হ্যাঁ, সেন্ট্রালিস্টে যেটা আছে সেভাবেই তারা করবে। যদি আমরা জানি আগে মেরাপানি নিয়ে আসাম নাগাল্যান্ডের মধ্যে একটা ডিসপিউট ছিল, আপনার হয়তো মনে আছে। হয়তোবা যদি আলোচনার মাধ্যমে ঠিকঠাক হয়ে যায়, যদি আসাম যদি মনে করে যে আসামে কতিপয় অংশ ত্রিপুরার লোকজন বসবাস করছে বা কয়েকটা গ্রাম আছে, সেটা যদি আসাম গভর্নমেন্ট বলে যে হ্যাঁ ঠিক আছে, এটা তোমরা নিয়ে নিতে পারো, তাহলে তো হতেই পারে। আদারওয়াইজ সেটা হওয়ার সম্ভাবনাটাই কম। তো আমি বলছিলাম কি, যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এখন আর বুবাগারার মুখে আমরা শুনি নাই। ইভেন বলুন মঠার কোনো নেতৃত্বের মুখে আমি কোনোদিন শুনি নাই, বা আপনারা শুনেছেন কিনা জানি না। এবং এই দাবি নিয়ে অনেকবার সরব হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হয় নাই। এবং আপনি একটু আগে বলেছিলেন যে ওয়ান নর্থ ইস্ট, আমি জানি না ওয়ান নর্থ ইস্ট হলে পরে কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড সম্ভব হবে? আমার কাছে নিজের কাছেই সেটা প্রশ্নবোধক। কেননা যখন আমি ছাত্র মানে টিএসএফ এর অ্যাজ এ লিডার হিসেবে ছিলাম, এখন আমার স্পষ্ট মনে রয়েছে যে আশু যখন আন্দোলন করে ইলিগাল মাইগ্রেন্ট বা অন্যান্য দাবি নিয়ে, তখন আমরা টিএসএফও আমরা জয়েন করেছিলাম। আচ্ছা, রাইট, সেই 1982 বা 81 ওইদিকে। আচ্ছা, তো সেদিন এরপরে আমরা নেসু গঠন করেছি, নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন। কিন্তু ত্রিপুরা রাজ্যের দাবি নিয়ে আসামের যে আশু, তারাও কোনো কর্ণপাত করে নাই। আচ্ছা, তারা আন্দোলনের সঙ্গে আমরাও সামিল হয়েছি, দাবি পেয়েছে ওরা। ত্রিপুরার জন্য কি প্রফুল্ল মহন্ত কোনো সময় চিন্তা করেছেন? বা নেসুর সভাপতি সেই সময় আশু নেসুর কোনো কথা বলেনি, আমাদের দাবির সঙ্গে কোনো কথা বলেনি। তাদের যখন দাবিতে মিট হয়ে গেল, বাস হয়ে গেল। ইভেন সেই অতীতের অভিজ্ঞতা আমাকে বলে দেয় যে ওয়ান নর্থ ইস্ট বলে এখন
গত কয়েকটা দিন আগে আস্তাবল ময়দানে করা হয়েছিল, বুক চিতিয়ে কথা বলেছেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কনরাড সাংমা উনি কি গারো হিলসে গিয়ে ত্রিপুরা গ্রেটার স্টেট ত্রিপুরা ল্যান্ড নিয়ে কথা বলবে, না খাসি হিলে কথা বলবে, না জয়ন্তী হিলসে কথা বলবে? ইসলামবাবু, এখানে এই যে আপনি নর্থ ইস্ট নর্থ ইস্টের কথা বলছেন, বা এই বিবেকানন্দ ময়দানে এই সমাবেশের কথা বলছেন, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কথা আলোচনা হলো, আসলে ওই সে যে বললাম যে ঘুরপাক খেয়ে একটা জায়গায় ধোঁয়াশাটা এই জায়গায় রয়ে যাচ্ছে যে এত কিছুর দাবি বা এত কিছু গঠন বা এত কিছু কিসের জন্য, মূল জায়গাটা কোন জায়গায়? আমরা যেটা দেখছি যে জনজাতি অংশের মানুষের জন্য সেই আগে থেকে, আপনারা যখন থেকে রাজনীতি শুরু করেছেন বা ছাত্র রাজনীতি করছেন, তখন থেকেই পাহাড়ি অংশের মানুষের জন্য বা জনজাতিদের জন্য, তাদের উন্নয়নের জন্য বিভিন্ন রকম দাবি করে আসতে হচ্ছে। প্রশ্ন এখানে আমার দুটো, কেন দাবি করতে হবে? যেহেতু জনজাতি অংশের মানুষরাও এই রাজ্যের বাসিন্দা, এই দেশের বাসিন্দা, তাদের জন্য কেন বারবার দাবি করতে হয়, আন্দোলন করতে হয়? এক, আর কেন এই দাবি আজও চলছে এতদিন পরে? কি মনে হয়, আপনার কি মনে হয়? দেখুন, রাজ্যের রাজনীতিতেই বলুন বা যে কোনো জাতির অস্তিত্বের প্রশ্ন যখন আমরা তুলি, এটা অস্বীকার করার কথা না। এই রাজ্যে কোন এক সময় উপজাতিরাই সংখ্যা গুরু ছিলেন এবং আমরা সংখ্যালঘুতে পরিণত হয়েছি। এবং এই দাবিটা কেন উঠে আসছে? আপনিও বলেছেন এটা গুড় পাক খাচ্ছে। অ্যাকচুয়ালি কেন এটা হচ্ছে? এটা হচ্ছে মানে যে পাহাড়ের উপজাতিরা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে কতটা উন্নয়ন হয়েছে আগরতলায় বসে বসে আমরা সেটা দেখি না। আজও এমন পরিবার রয়েছে যার কাছে এই শীতের সময়ে একটা গায়ে কম্বল দিয়ে সুষ্ঠুভাবে ঘুমাবে সেরকম পরিবেশ নেই। তো কেন? হোয়াই? আমার প্রশ্ন হচ্ছে, যদি মানুষ অভাবে না পড়ে তাহলে সে বুঝে না তার সংসারের কি অবস্থা। আমরাও সেরকম হয়েছি এই রাজ্যের। যেহেতু আমরা ত্রিপুরা মঠা কেন, যত দলই হোক, ঘুরে ফিরে এই জায়গাতেই আসতে হবে যে অস্তিত্বের প্রশ্ন নিয়ে। এবং এই অস্তিত্বের প্রশ্নেই সংবিধানেও রাখা হয়েছে, আর্টিকেল 2 and 3 ফার্স্ট পার্টে যে সেপারেট স্টেটের কথাও বলা হয়েছে। যদি তেলেঙ্গানা হয়ে থাকে, ঝাড়খণ্ড হয়ে থাকে, উত্তরাখণ্ড হয়েই থাকে, then why not in Tripura case? My point is that যে backward ST communities যে টিমেরে রয়েছে সেই টিমেরে এখনো রয়েছে। This is why এখানে একটা অন্য ন্যারেটিভ বাবু সব আমরা শুনি যে এই যে আঞ্চলিক দল যে বারবার দাবি করে, বিভিন্ন আঞ্চলিক দল, আমি ত্রিপুরা স্টেট পার্টির কথা বলছি না, এক এক সময় যে টিউজিএস থেকে শুরু করে এখন ত্রিপুরা মথা, ইভেন কি আপনাদের টিএসপি অবধি, আপনার দাবির জন্য একটা আলাদা রাজ্য প্রয়োজন, তাহলে যে আলাদা রাজ্য প্রয়োজন, এবং সেটাই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বা ত্রিপুরা ল্যান্ড আগেও দাবি ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে যারা জাতীয় দল, যারা ক্ষমতায় থাকে, এখন সেটা কংগ্রেস হোক বা বর্তমানে বিজেপি বা তার আগে বামফ্রন্ট ছিল, উন্নয়নের যে ধারা তারা সেট করে, তারা যে রোডম্যাপ সেট করে বা তারা যেসব উন্নয়ন করে, বলা হয় যে যারাই এই উন্নয়নের ছোঁয়া পায় তারা আর গ্রামে ফিরে যান না। জনজাতি অংশের মানুষ তারা আর পাহাড়ে ফিরে যান না, তারা গ্রামে ফিরে যান না, তারা শহরে বসবাস করেন এবং শহরে তারা ওয়েল সেটেল থাকেন। এবং সেটা ওয়েল সেটেল নট ইন দ্য টার্মস অফ মানি বা ফিনান্সিয়াল, তারা পলিটিক্যালি, সোশিয়ালি তারা একটা স্ট্যাটাস মেনটেন করেন এবং তারা আর গ্রামে ফিরে যান না। এবং এটাও বলা হয় যারা শহরে থাকে তারাই রাজনীতি করছে
এবং এই শহরে বসে রাজনীতি করছে, যারা হয়তো গ্রামের, কিছুক্ষণ আগে আপনি একটা কথা ইউজ করেছেন নেংটি পড়া, এই যে কথাগুলো, এই যে ফ্রেজগুলো, সেই মানুষগুলো জীবনযাপন কেমন হচ্ছে শহরের মানুষরা জানে না, শহরের মানুষরা বোঝে না। তার জন্য শহরে বসে রাজনীতি করলে পরে তাদের সঠিক উন্নয়নটা কিভাবে হবে সেটা বোঝে না। এখন সরকার বলছে যে সবকা সাথ সবকা বিকাশ, এখন যে হচ্ছে সেই স্লোগানে সবার জন্য সমপর্যায়ে কিন্তু সুযোগ সুবিধা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, কিন্তু আজ এডিসি যাদের হাতে, তারা হয়তো সঠিকভাবে এডিসি এলাকায় সুযোগ সুবিধাগুলো পৌঁছতে অনেক সময় বাধাপ্রাপ্ত হচ্ছে বা অনেক সময় ঠিক সময় পৌঁছচ্ছে না। কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, একটা জিনিস, নাম্বার 1 পয়েন্ট আপনি বলেছিলেন, যারা আর্থিকভাবে যারা একটু সবল, তারা আগরতলায় বসে বা কোনো লিডাররা তারা রাজনীতি করে। আগরতলা থাকা আমার নিজের অভিজ্ঞতায় আমি এটা জানি যে মানুষ চায় তাদের ছেলে মেয়েকে একটা উন্নত লেখাপড়া করার জন্য, তারা চায় তাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে একজন ভালো মানুষ করে তোলার জন্য সুশিক্ষার দরকার। আপনি একটা প্রশ্ন করেছেন, কেন তারা আগরতলায় বসে বা আগরতলায় আছে, যেটা আমি বলেছিলাম একটু আগে যে পাহাড়ে ওরা থাকে না। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আগরতলায় যারা আছেন হয়তো কর্মসূত্রে তারা আগরতলায় আছেন, কেউ বা ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াশোনার তাগিদে তারা আছেন, কিন্তু ঘুরে ফিরে তারা আবার গ্রামেই চলে যাবে। হয়তোবা অনেকেই আছেন আগরতলায় বাড়িঘর করেছেন, তারা হয়তোবা থাকবে। তো বাস্তব জিনিসটা আমরা এই হলাম যে পাহাড়ের গন্ধাছড়াই বলুন, থালছড়া গোবিন্দবাড়ির কথাই বলুন, বা এদিকে আপনার সাবরুমের দিকে গোড়াকাপা বা যেগুলো প্রত্যন্ত এলাকাগুলো যেগুলো রয়েছে এখন, তাদের কতটুকু আর্থিকভাবে উন্নয়ন হয়েছে আগরতলায় বসে বসে সেটা মূল্যায়ন করা যাবে না, unless you go in that place and observe what situation they are living. আমিও হুট করে মাটির কি পরিবেশ সেখানে, প্রত্যন্ত এলাকার মাটির কি পরিবেশ সেটা বোঝা যাবে না। তো আজকে আগরতলায় বসে যদি আমি বলি যে না, পাহাড়ে অনেক উন্নতি হয়েছে আর্থিকভাবে, সামাজিকভাবে, শিক্ষা দীক্ষায়, কমিউনিকেশন, এডুকেশন, হেলথ কনসার্ন। দেখুন, একটা জিনিস পত্রিকা খুলেই আমরা দেখি কোন স্কুলে তালা লাগানো হয়েছে। কেন হয়েছে? স্কুলের শিক্ষকের অভাব। কেন? আমি যদি একটু কম্পেয়ার করে আমরা যদি দেখি, কোন মিশনারি স্কুলে তো কোনো সময় এরকম হয় নাই, এবং গভর্নমেন্ট এখন বলুন বিদ্যাজ্যোতি বলুন, সব জ্যোতি বলুন, ওইখানে কি আদৌ সেই বিদ্যার জ্যোতি পুষে গেছে? কেন এত বেশি ফেল করে বিদ্যাজ্যোতিতে? গতবারের যে পরীক্ষায় রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী উনি তো বলেছেন হতাশ হয়েছেন। কেন? তাহলে এখানে আমরা বুঝতে পারি যে শিক্ষায় যদি কোনো জাতি উন্নতি না হয়, তাদেরকে উন্নত বা উন্নতি হয়েছে আমরা বলতে পারি না। শুধু রাস্তাঘাট বিল্ডিং হলে উন্নতি হয় না। উন্নতি যখনই হবে যখন পাহাড়ের যে মানুষগুলো অন্তত দুবেলা খেতে পায় এবং তাদের ছেলে মেয়েকে যেভাবে শিক্ষা দীক্ষা দেওয়ার দরকার সেভাবে যদি দেওয়া হয়, তাহলে তাকেই আমরা বলবো যে উন্নতি হয়েছে। কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, রাস্তাঘাটের কথাই বলুন, সব দিকেই হয়তো এই সরকার বলছে যে না আমরা অনেক করছি, ডাকডোল পিটিয়ে তারা বলতে পারে, কিন্তু বাস্তবে
আপনারা যান। আমি বেশি দূরের কথা বলবো না, আমার গ্রামের কথাই বলবো। 1990 সনে যে রাস্তায় আমি ইচ্ছালিং দিয়েছি, আজ অব্দি সেই রাস্তা কোনো পাকা রাস্তা হয় নাই। কেন? সেই প্রশ্নটা আছে কেন? নাকি আমি বিরোধী দল হিসেবে কাজ করি বলেই আমার এই গ্রামের রাস্তাটা পাকা হয় নাই? ওকে, এখন সুজন বাবু, এখন রাজ্যের যে রাজনীতির যে পরিবেশ, সেখানে আমরা শাসক শিবিরের দুই দলের যে সংঘাত দেখছি এবং প্রকাশ্যে সংঘাত দেখছি, আপনারাও দেখছেন। তো আপনি কি মনে করেন মুথা আন্দোলনের দল থেকে মানে ক্ষমতার অংশীদার হওয়ার পর জনজাতি প্রশ্নে তারা অবস্থানটা একটু দুর্বল হয়ে গেছে? বা অন্যদিকে আমরা যদি দেখি যে বিজেপির সঙ্গে তো তাদের একটা বিভিন্ন ইস্যুতে একটা চাপ তৈরি করছে মথা, তো এখন সরকারের অংশ হয়ে প্রকাশ্যে সংঘাতে জড়ানো কি দায়িত্বশীল রাজনীতির উদাহরণ? মানে মথার এই অবস্থানটা আপনি কিভাবে দেখছেন এবং তাতে কি সত্যি জনজাতি অংশে মানুষের লাভ হচ্ছে কি? বাস্তব সত্য যেটা আপনি ধরেছেন, শরিক দল হয়ে সরকারের সঙ্গে সংঘাতে যাওয়া, এটা কি কোনো, যারা বিবেক বুদ্ধিতে চিন্তা করে তারও মনে করবে না তাহলে এটা কি ধরনের তাদের কোয়ালিশন? আগরতলায় বসে মন্ত্রী রয়েছে মঠার, বিজেপি রয়েছে মঠার, একসঙ্গে কাজ করছে প্রশাসনে। আবার দেখবেন খুমুলুঙ্গি গিয়ে পার্টি অফিস তছনছ হচ্ছে, আমার টাকার জলে এরিয়াতে জম্বু জলের এলাকাতে বিজেপির পার্টির তছনছ হচ্ছে। তাহলে আমরা কি বলবো সেটা? এই চিত্র দেখেই তো আমরা বলতে পারি যে মথার সঙ্গে বিজেপির কোনো তালমিল নেই। তাহলে উন্নয়ন কিভাবে হবে? আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখি। এবং যেখানে একটা দলের সঙ্গে আরেক দলের কোনো মিল নেই, ভেদাভেদ হয়, সেই জায়গায় আপনি কিভাবে উন্নয়নের কথা চিন্তা করতে পারেন? শ্রীরামবাবু, আপনার কি মনে হয় এই যে ভেদাভেদটা, এটা কি আদর্শগত ভেদাভেদ, মানে আদর্শ মিলছে না বলে তাদের এই ভেদাভেদ, নাকি এটা এডিসি নির্বাচন সামনে এগিয়ে আসছে বলে এটা ক্ষমতা দখলের একটা রেষারেষির এই সংঘাত হচ্ছে? দেখুন, একটা জিনিস, এই ভেদাভেদ মেবি ওটা পাওয়ার, ক্ষমতার লড়াই। যখন সবল ব্যক্তি দুর্বল ব্যক্তিকে আরো দুর্বল করার চেষ্টা করে, তখন সেই দুর্বল ব্যক্তি সেও একটু রেসিস্ট করতে চাইবে। এইখানে যেহেতু বিজেপি সরকারে আছে, মঠাও সরকারে আছে, উভয় দলই প্রশাসনে রয়েছে, কিন্তু আগরতলায় বসে দুষ্টি, পাহাড়ে গেলে কুস্তি। কেন? আপনি প্রশ্ন করেছেন কেন? দেন আই থিঙ্ক দেয়ার ইজ সামথিং গ্যাপ, আন্ডারস্ট্যান্ডিং এই বলুন বা কাজের মধ্যেই বলুন বা কোনো এক জায়গাতে হয়তো সামথিং ইজ রং দেয়ার, সো দ্যাট ওয়ান পার্টি ক্যান নট বিলিভ অর রিলাই অন হিজ পার্টনার পার্টি। ওকে, এখন তিপ্রামথা বা বিজেপি দুই যে প্রধান শরিক শাসক শিবিরের, দুজনেই পাহাড়ে তাদের সংগঠন শক্তিশালী করার চেষ্টা করছে এবং সেই পাহাড়ে সংগঠন শক্তিশালী করতে গিয়েই এই বিভিন্ন প্রকাশ্যে সংঘাতগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেক বিশেষজ্ঞরা বলছেন যে দুদলের এই সংগঠন শক্তিশালী করতে গিয়ে তাদের যে প্রকাশ্যে সংঘাত, তার লাভ হচ্ছে বিরোধী দলগুলো। সেখানে যারা বিরোধী শিবিরে রয়েছে, যারা মথাতেও নেই বা বিজেপিতেও নেই বা আইপিএফটিতেও নেই, তাদের লাভ হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে টিএসপির কি অবস্থান এই মুহূর্তে পাহাড়ে? আপনারা সংগঠন কিভাবে করছেন? দেখুন, আপনি ঠিকই বলেছেন, যখন এই দুইটা দলের মধ্যে, শরিক দলের মধ্যে যদি দ্বন্দ্ব এসে যায়, ডেফিনেটলি আদার পলিটিক্যাল পার্টি বা বিরোধী দল তারা এই সুযোগটা নেবে। এবং আপনি দেখেছেন মঠা থেকে অনেক লিডার বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর এখন তাদের কি অবস্থা হয়েছে। আবার বিজেপিতেও আমি বলি না যে
বিজেপিকেও অনেকেই সাপোর্ট করে রয়েছে তা না, বিজেপি থেকেও আবার মঠাতে যুক্তাত করছে। আচ্ছা, সো এই বিষয়ে যদি আমি বলি যে হয়তোবা কেউ কেউ রাজনৈতিক চরিতার্থে বা কোনো একটা পাওয়ার, একটা কিছু পাওয়ার জন্য হয়তোবা বিজেপিতে গিয়েছে, বা যারা বিজেপি থেকে একটু বঞ্চিত হয়েছে তারাই কিন্তু মঠাতে যোগ দিয়েছে। বাট আমি বলবো যদি প্রিন্সিপাল, নীতিগত, আদর্শগত যদি ঠিক থাকে, সেই দলের যদি আদর্শ নীতি যদি ঠিক রাখে, তো দল ছাড়ার প্রশ্ন তো উঠেই না। এখন বাবু, আপনি যেটা বলছিলেন যে আদর্শ এবং যে কোনো একটা আদর্শকে নিয়ে একটা দল গঠিত হয় এবং আপনারাও সেখান থেকে, সেই দল থেকে বেরিয়ে এসেছেন। আমরা মাঝে মধ্যেই এরকম কিছু শোনা যায় যে তিপ্রামথা দলের ভেতরেই যারা নেতৃত্বরা রয়েছেন তাদের ভেতরে কোনোভাবে একটা সংঘাত রয়েছে, অ্যান্টি ইনকাম্বেন্সি রয়েছে দলের ভেতরেই। তো আপনার কি মনে হয় এই মুহূর্তে যে বার্তা তিপ্রামথা দিতে চাইছে, বা বারবার যে এই যে থানসার কথা বলা হচ্ছে, বিভিন্ন অন্য কথা না বলে, মানে যেটা উন্নয়নের কথা হবে, কোনটা সঠিকভাবে রোড ম্যাপ হবে, কি করলে সরকার, কি করলে বা দল কি করলে পাহাড়ের অংশের জনজাতিদের সঠিক উন্নয়ন হবে, সেটা না করে ওয়ান লাস্ট ফাইট, কনস্টিটিউশনাল সলিউশন, তিপ্রা অ্যাকর্ড বা এই যে ব্যাপারগুলো সামনে আসে, তাতে কি মনে হয় সঠিক বার্তা পৌঁছাচ্ছে জনজাতি অংশের মানুষের কাছে? আমি বলবো নো অ্যাট অল। হোয়াই? তিপ্রামথা ট্রাইপার্টাইট চুক্তি হয়েছে, ঠিক আছে, আজকে কত বছর হয়েছে আপনি বলুন, এটা কি কোনো ইমপ্লিমেন্ট হয়েছে? সেই ট্রাইপার্টাইট চুক্তিতে কি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা রয়েছে? নো। তাহলে বুবাগ্রার সেখান থেকে তো উনি ডিপার্চার হয়ে গেছেন। যে চুক্তি হয়েছে আজও সেই চুক্তি সম্পাদিত হয়েছে, যেটা এখনো কার্যকরী হয় নাই, তাহলে আমরা কি ধরে নেব? এখন তো সুপ্রিমো তো বলছেন, তিপ্রামথা সুপ্রিমো তো বলছেন যে এই দাবিগুলো মানা হচ্ছে না বলেই সরকারের সঙ্গে এই বিবাদ, বা সরকারের সঙ্গে এই ধরনের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে তিপ্রামথার। সেই জায়গাটায় কি বলবেন? তাহলে তো মানুষ সেখানেই বলছে যে তিপ্রামথা দাবি আদায় করতে পারছে না বলেই সরকারের সঙ্গে এই ধরনের সংঘাত হচ্ছে। আমি একটু আগেও বলেছি, দুই দলের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আমি যদি বলি, আমি আগেও উল্লেখ করেছিলাম 1984 সনে যখন ইন্দিরা গান্ধী 6 শিডিউল পার্লামেন্টে পাস করা হয়েছিল, তখন তো ইন্দিরা গান্ধী অন্য কংগ্রেসের পার্টি, যুব সমিতি আলাদা একটা পার্টি, তবুও তো তার মান্যতা দিয়েছে, 6 শিডিউল দিয়েছে। কিন্তু এখন মথা এবং বিজেপি এক হয়েও হোয়াই বিজেপি is delaying to execute the tripartite agreement? আমাদের কাছে এখন একটা বিরাট প্রশ্নবোধক। এই যে পাহাড়ের যারা জনজাতির সংখ্যায় রয়েছে তাদের কাছেও একটা প্রশ্নবোধক, কেন এটা হচ্ছে না? এই হচ্ছে না বলেই তো আমরা ডিপার্চার হয়েছি। ডিপার্চার আমি বলবো এটা যে মহারাজের যে আইডিওলজি, যে প্রিন্সিপাল থেকে উনি যেটা আগে কথা দিয়েছিলেন, সে কথাতে ওনার আর নেই। এবং কিছুদিন আগে রোমান স্ক্রিপ্ট নিয়ে বা আন্দোলন হয়েছে, রোমান স্ক্রিপ্টে সেই অনেক বছর আগে আমরাও ছাত্র আন্দোলনে আমরা রোমান স্ক্রিপ্টের জন্য কথা বলেছিলাম। আমার এখনো মনে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী লেট দেবের কাছেও আমি গিয়েছিলাম। উনি তখন আমাকে বলেছিলেন, শ্রীরাম তোমরা কি চাইলেই পাবে এমন কোনো কথা আছে? আমার এখনো স্মৃতি আমার মনে রয়েছে। হায়বার সেটা নয়, এখন মঠার অবস্থান এবং বিজেপির অবস্থান, এই দুই পার্টির অবস্থানের মাঝখানে আমরা এটাই বলবো, পাহাড়ের অঞ্চলে যে ঠিক আছে, প্রথমে মহারাজার বা বোবাগ্রার যে আইডিওলজি নিয়ে উনি যেটা আন্দোলন করেছিলেন,
কিন্তু ধীরে ধীরে আমরা কি দেখতে পাই, সেই আন্দোলনের স্রোত এখন আগের মতো নয়। কেন কেন এই প্রশ্নটা আমি উত্তর দেব না, এটা জনগণই উত্তর দেবে। এবং আমি এটা প্রেডিক্ট করব না যে আগামী দিনে মথার অবস্থান কি হবে, সেটা আগামী দিনে জনগণই বলবে। এবং আপনি একটু আগে বলেছিলেন যে বিরোধী দলে এই ফায়দাটা লুটে নেবে, দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। এবং মানে সেখানে টিএসপি কি সেখানে লাভবান হচ্ছে তাহলে? হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, আমরাও চাই। ওকে, এই মুহূর্তে টিএসপির এজেন্ডা কি? যদি আমরা 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 কিছুদিনের মধ্যেই হয়তো এডিসি নির্বাচন দেখবো আগামী বছর, তো এখন এডিসি নির্বাচনের আগে টিএসপির আপনাদের এজেন্ডা কি? আমাদের এজেন্ডা তো আমরা একটা বলেই দিয়েছি, আমাদের হচ্ছে সেপারেট ত্রিপুরা। ওকে, দেখুন এইটাতে আমি বলতে চাই যে অনেকে মনে করে এই ছোট্ট রাজ্যে আবার কেন বিভাজন। না, বিভাজনের কথা নয়। আমি যদি উন্নয়নের দিকে আমি যদি চিন্তা করি, পাহাড়ের জনজাতিদেরকে তাদের অস্তিত্ব রক্ষার্থে সেপারেট ল্যান্ড স্টেট অবশ্যই দরকার। এবং এটা কোনো জাতি উপজাতির বিভেদের কথা নয়। আমি আগেও বলেছি, এডিসিতে জাতি উপজাতি উভয় অংশের জনগণই বসবাস করে। ইসলামবাবু, অনেকেই বলেন যে ত্রিপুরাতে আঞ্চলিক দল যারা রয়েছে বা আগেও ছিল, যদি জনজাতিদের উন্নয়নের দাবি তাদের কাছে না থাকে, সামনে এই দাবির পার্টটা যদি না থাকে, তাহলে তাদের কাছে রাজনীতি করার জন্য আর কোনো আদর্শই নেই। সেটা কতটা মানেন আপনি? না, ঠিক আছে। আমি তাহলে আপনি যেহেতু এই প্রশ্নটা করেছেন, আমার একটা কথাই মনে পড়ে। দাদেন স্পিকার পিএ সাংমা বলেছিলেন, কি বলেছেন উনি? রিজিনাল পার্টিদের তাদের রিজিনাল দাবি নিয়েই তারা আন্দোলন করে, ন্যাশনাল পার্টি ন্যাশনাল লেভেলে গিয়ে তারা চিন্তা ধারণা করে। হ্যাঁ, এবং রিজিনাল পার্টি তাদের যদি দাবি দেওয়া পূরণ হয়ে যায়, তখন আর তারা চিৎকার করবে না। আমি খুব গভীরভাবে অনুধাবন করলাম, না, পিএ সাংমাজি বাস্তবিকভাবে উনি সঠিক কথাই বলেছেন। আচ্ছা, তো কেন আজকে এই পাহাড়ের জনজাতিরা বা আমরা কেন সেপারেট ত্রিপুরা ল্যান্ড আমরা চাইছি? সেখানে ইকোনমিক্যালি, সোশিয়ালি আমাদের যে মানে ডিফারেন্সিয়েশনটা রয়েছে, সেটার জন্য কিন্তু এটা হচ্ছে। এবং এটাও ঠিক, এই রাজ্যের জনবিস্ফোরণে অর্থাৎ ইলিগাল মাইগ্রেন্টের জন্য এটাও একটা দায়ী আছে। ধরুন, এখন আমাদের রাজ্যে 40 লাখ লোকজন রয়েছে। ধরুন আমরা জাতি উপজাতি মিলে 40 লাখ, আর উপজাতি অংশের যদি মনে করেন আমরা 16 লাখ আছি, আর বাকি সব অনুবাদী। তো এই বিষয়ে আমি একটাই বলতে চাই যে উপজাতি অংশের যারা উন্নয়নের ছোঁয়া এখনো হয় নাই, তাদের উন্নয়নের জন্যই তো যেহেতু 6 শিডিউল দেওয়া হয়েছে, 6 শিডিউল দেওয়ার পরও তাদের আর মান উন্নয়ন বা অর্থনৈতিকভাবেই বলুন, শিক্ষা দীক্ষাই বলুন, উন্নতি হচ্ছে না। তাহলে সংবিধানের যে সংস্থান রয়েছে, সেগুলিকে সেইভাবেই আমাদেরকে দেওয়া হোক সেই অধিকারটা। এখানে তো বিভেদের কোনো কথাই উঠবে না। ইসলামবাবু, আপনি অনেকবার এই কথাটা বলেছেন যে বিভেদের কোনো কথা নয়, বিভাজনের কোনো কথা নয়, কিন্তু সম্প্রতি আমরা বিভিন্ন দলেরই, কোনো ব্যক্তিগত একটি দল নয় বা পার্টিকুলার একটি দল নয়, অনেক দলের নেতৃত্বদের এমন কিছু বক্তব্য বা মন্তব্য করতে শুনছি যেগুলো বিভাজনের সৃষ্টি, মানে মানুষ ভাবছে বা বলছে, বিশেষজ্ঞরা বলছে যে এগুলো প্ররোচনামূলক, এগুলো বিভেদ সৃষ্টি করার মতো কথাবার্তা। এগুলো কি আপনি মনে করেন এগুলো ঠিক? কারণ অনেকেই বলছে কে কোন জায়গার মালিক, কে কোন শহরের মালিক, কে কোন এলাকার মালিক, এরকম ধরনের বক্তব্য আসছে। কে কাকে কিভাবে ট্রিট করবে, এভাবে কথা আসছে, বক্তব্য আসছে, রাজনৈতিক নেতৃত্বদের মুখ থেকে আসছে, যাদেরকে মানুষ ফলো করে।
তো আপনার কি মনে হয় এই বক্তব্যগুলো ঠিক বক্তব্য? দেখুন, একটা জিনিস, কোনো লিডারের মুখ থেকে যখন এইসব বিভাজনের কথা সৃষ্টি হয়, এটা তো তার মনের ভিতর থেকে এসেছে, বাইরের থেকে নয়। তাহলে আমি এটাই বলবো, কেন এই বিভাজনের কথাটা বারে বারে উঠবে? কেন এই বিভাজনটা সৃষ্টি হবে? তার জন্য তো দায়ী হবে তাহলে আমরা যারা সকল পাবলিক লিডার্স, আমরাই দায়ী হব সেটার জন্য। কিন্তু আমি সেটা উচ্চারণ করতে চাই না। ওকে, একটা শেষ প্রশ্ন সিদাম বাবু, আপনার মতে পাহাড়ি রাজনীতিতে, আপনি তো বললেন অনেক কিছুই, আপনি আজ যে পাহাড় কি অবস্থায় আছে সেটাও আপনি আজ বললেন বিস্তারিত। আপনার মতে কি পাহাড়ি রাজনীতিতে নতুন বা বিকল্প জনজাতি নেতৃত্বের প্রয়োজন তৈরি হচ্ছে আস্তে আস্তে, বা হয়েছে? এটা সময়ের সাথে তাল মিলিয়ে এটা হবে। কারণ যুব সমিতি হয়েছে, আইএনপিটি হয়েছে, এর মাঝখানে অনেক কিছু ছোট ছোট দল হয়েছে, এবং তীব্রমথাও হয়েছে, আরো রাজ্যে ছোট ছোট আরো রাজনৈতিক দল রয়েছে। কিন্তু যদি না উপজাতিদের আশা আকাঙ্ক্ষা দাবি পূরণ না হয়, তাহলে রিজিওনাল পার্টি তার এক্সিস্টেন্স থাকবে। যদি মথাও না থাকে, অন্য আরেকটা দল গড়ে উঠবে, সেটা ভেরি শিওর। আগামী দিনে ওয়ান নর্থ ইস্টে মথার মিশে যাওয়ার সম্ভাবনা কতটা দেখছেন? যদি ওয়ান নর্থ ইস্ট একটা দল হিসেবে আত্মপ্রকাশ করে, সেখানে মথা কি মিশে যাবে সেখানে? দেখুন, আমি তো এখন আর মথাতে নেই, এটা জাস্ট আমার অ্যাজাম্পশন। হয়তো বা এখন মঠা ওয়ান নর্থ ইস্ট বলে তারা জায়গায় জায়গায় মিটিং করে, জমায়েত করে, আমি জানি না। যেহেতু মঠাও বিজেপির সঙ্গে রয়েছে, আর মিস্টার কনরাড সাংমার উনিও কোন বিজেপির সঙ্গেই রয়েছেন। তাহলে এই যে বিজেপি, উনিও বিজেপির সঙ্গে রয়েছেন, মঠাও বিজেপির সঙ্গে রয়েছে, তাহলে প্লাসে প্লাসই হবে। মিশে যাওয়ার কোনো মানে আমি কোনো অবকাশ দেখি না। ওকে, অসংখ্য ধন্যবাদ সিদাম বাবু সঙ্গে থাকার জন্য। আজ আমাদের রাজ্য রাজনীতি এই মুহূর্তে যে একটা অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে রয়েছে সেই বিষয়ে আপনি আলোকপাত করলেন, এবং পাশাপাশি অবশ্যই জনজাতি উন্নয়ন একটা বিরাট বড় ইস্যু আমাদের এই রাজ্যে, এবং তাকে ঘিরে কিন্তু অনেক রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনও আমরা দেখেছি আগে। তবে আগামী দিনে কি হবে সেদিকেও অবশ্যই আমরা নজর রাখবো, এবং আপনাদের সঙ্গে অবশ্যই আমরা আলোচনা করবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, রাজ্যের বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের মাঝে একটি বিষয় সর্বাগ্রে গুরুত্ব পাওয়ার কথা: শান্তি, সম্প্রীতি এবং জনজাতি সমাজের সার্বিক উন্নয়ন। রাজনৈতিক মতভেদ গণতন্ত্রের স্বাভাবিক অঙ্গ হলেও সেই দ্বন্দ্ব যদি পাহাড়ের উন্নয়ন, সামাজিক ঐক্য ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে আড়াল করে ফেলে, তবে তা রাজ্যের জন্য অশনি সংকেত। জনজাতি সমাজ কোনো দলের ভোট ব্যাংক নয়, তারা উন্নয়ন, মর্যাদা ও নিরাপত্তার অধিকারী নাগরিক। তাই প্রয়োজন দায়িত্বশীল রাজনীতি, সংলাপ ভিত্তিক সমাধান এবং সংঘাতের রাজনীতির বদলে উন্নয়ন ও আস্থার রাজনীতি। শান্ত পরিবেশই কেবল পাহাড়ে এগোতে পারে, আর জনজাতিদের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব। তাই রাজ্য রাজনীতির সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।